যশোরের আওয়ামী লীগ নেতা শাহরুলকে ধরে পুলিশে দিল জনতা। অভিনেতা মন্টুর বাড়ি থেকে অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার, ছেলেসহ আটক 4। যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান, আফগানিস্তান। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব। অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত। মোহামেডানি ফুটবলার নিবন্ধনে ফিফার নিষেধাজ্ঞা আরোপ। যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছেন জনতা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ঢাকার শিশু মেলা থেকে তাকে আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করেন তারা। এদিন রাতে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহরুল ইসলামের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলাও হয়েছে। ঢাকার শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, তারা হঠাৎ খবর পান শিশুমেলা এলাকায় স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শাহরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, শাহরুলের আটকের বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নাট্য অভিনেতা আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এই সময় বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মন্টুর ছেলেসহ 4 জনকে আটক করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর খবরে সমালোচিত অভিনেতা আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 33 রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় 3,500 পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু সহ 4 জনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন মোজাম্মেল ভুইয়া, জাহিদুল আলম, মাসুম আক্তার রিয়া। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে আলাদা আরেকটি অভিযানে আশুলিয়ার কামরাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ 3 যুবককে আটক করা হয়। অবশেষে যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কে 5 দিন ধরে চলা আলোচনার পর অন্তত 1 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হল দেশ দুটি। গতকাল বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তানবুলে 2 দেশের প্রতিনিধিরা পুনরায় বৈঠকে বসবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও 2 দেশের সরকারি প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আশা করছি সন্ত্রাসী কর্মকাণ্ড আর ঘটবে না। আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, তা নিশ্চিত করতে হবে তালেবান সরকারকে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য শাস্তি নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের এখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রমাণ উপস্থাপনের জন্য একটি নতুন ফোরাম থাকবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, তালেবান সরকারের ভারতের প্রক্সি হওয়া উচিত নয়। ভারত আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে না। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের জোটবদ্ধতা কাবুলের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তান তার নীতিগত অবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া যুদ্ধবিরতিকে পাকিস্তানের নীতিগত অবস্থানের বিজয় বলে ঘোষণা করেন তিনি। আফগান তালেবান প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বেশিরভাগ বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে, তবে পাকিস্তানের কিছু দাবির জন্য আরও সময় প্রয়োজন, কারণ সেগুলোতে একমত হওয়া কঠিন ছিল। সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে তিনি পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে আরাকচি বলেন, ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে
যুদ্ধবিভাগ করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে। তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভণ্ডামির নিন্দা জানিয়ে বলেন, একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমালোচনা করছে, অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আরাকচি বলেন, ভুল করবেন না, যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্তার ঝুঁকি। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে। জেমিমা রদ্রিগেজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগে ব্যাট করে ফিবি লিচফিল্ডের ভারতকে ৩৩৯ রানের বড় টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে জেমিমার সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় হারমানপ্রীতের ভারত। বড় লক্ষ্য তারায় নেমে ১৩ রানে শেফালি বার্মা আর দলীয় ৫৯ রানের মাথায় স্মৃতি মান্দানার উইকেট হারায় ভারত। এরপরই হারমানপ্রীতকে সঙ্গে নিয়ে পাশার দান পাল্টে দেন নাম্বার ৩ জেমিমা রদ্রিগেজ। হারমান ৮৯ রান করে আউট হওয়ার পর দীপ্তি ও রিচা খেলেন ২৪ ও ২৬ রানের ইনিংস, আর আমানজত কৌরকে সঙ্গে নিয়ে ১২৭ রানে অপরাজিত ইনিংসে দলকে ফাইনালে তোলেন জেমিমা। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মাথায় অ্যালিসা হিলির উইকেট হারায় অজিরা। হিলি ৫ রান করে ফিরলে বড় ঝুটি গড়েন অ্যালিসা পেরিকে নিয়ে বড় ঝুটি করেন ফিবি লিচফিল্ড। নারীদের বিশ্বকাপ নকআউটে ৭৭ বলে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড গড়েন ফিবি। আউট হন ১১৯ রান করে। পেরি খেলেন ৭৭ রানের ইনিংস। বেথ মুনির ২৪ রানের পর অ্যাশলে গার্ডনার খেলেন ৬৩ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে টালিয়া ম্যাকরা ও কিম গার্থের ক্যামিওতে ৩৩৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ফকিরের পুল ইয়াংমেন্স ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০২২-২৩ মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলে যাওয়া ইরানি ফুটবলার মিসাম শাহর বকেয়া পাওয়ার অভিযোগের ভিত্তিতে দেয়া হয় এই নিষেধাজ্ঞা। ফিফার পাঠানো একটি চিঠিতে জানানো হয় এটি। ২০২২-২৩ মৌসুমে সাদা কালোদের হয়ে খেলেছিলেন মিসাম শাহ। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন তিনি। মিসামের অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আসে ফিফার পক্ষ থেকে। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। জরিমানা সহ ইরানি এই ফুটবলারের বকেয়া বেতনের পরিমাণ ৬০,০০০ মার্কিন ডলার। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগামী টানা ৩টি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর থাকবে।